তো আজকে আমরা চতুর্থ দিনের মতো শুরু করতে যাচ্ছি ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ, মানে বাক্যের অংশ আর কি। তো পার্টস অফ স্পিচ মূলত একজন মানুষের বিভিন্ন ধরনের কথা, একজন মানুষ তার দৈনন্দিন জীবনে যে ধরনের কথা বলে তার ধরনগুলোই মূলত পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। তার মানে একটা মানুষ যে কথা বলে, যে ধরনের কথাই বলুক, প্রত্যেকটা কথা এইগুলোর ভিতরেই থাকবে, এর বাইরে কখনোই হবে না। এখানে কি বলছে যে সেন্টেন্সে বা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি তথা 8 ধরনের অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। তাহলে পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে এই 8টা প্রকার আমাদের সঙ্গে ডিটেলস পড়তে হবে। এইটার নাম জানি কি বলে, টেন্সটা মোটামুটি পড়তে পারলে গ্রামারের ভালোই বেসিক স্ট্রং হবে। পরবর্তীতে সামনে যখন যে কোনো জিনিস আসবে তখন ইজিলি আয়ত্ত করা সম্ভব। তো আমরা বিগত ক্লাসগুলোতে কি পড়ছিলাম? আমরা পড়তেছিলাম মানে কেমনে একটা বাক্য গঠিত হয়, মানে একটা ওয়ার্ড কেমনে গঠিত হয়, তারপর হলো 5 ধরনের বাক্য আছে, তাদের স্ট্রাকচার, তারপর হলো সাবজেক্টিভ অ্যান্ড প্রেডিকেট, তারপর হলো অবজেক্ট, তারপর পড়ছিলাম কেস। ঠিক আছে, এগুলো মোটামুটি আমরা আগের ক্লাসে পড়ছি। তারপর নাম্বার, জেন্ডার, এগুলো পড়ছিলাম। ওকে, গতকালকে তো দেখলা জনি, তোমার দেখাইছিলাম না জেন্ডার থেকে যে পরীক্ষাতে আসছে প্রশ্ন। সো এগুলো হয়তো বা আমাদের একাডেমিতে খুব একটা বেশি কাজে লাগে না, নাম্বার, জেন্ডার, আর যতটুকু লাগে ততটুকু আমি পড়াই দিছি। আর কিছু জিনিস মুখস্থ আছে, ওইগুলা পরবর্তী ভবিষ্যৎ জীবনে আমাদের চাকরির পরীক্ষার ক্ষেত্রে অনেক বেশি কাজে আসবে। তো এইগুলো মুখস্থ মানে মুখস্থ, এটা আমি করছি, তুমি করতে হবে, কোনো কি নেই। বেশি পুরো হয়ে যায় নাকি না? হ্যাঁ দিদি তার হবে। ওকে, এখন আমরা পড়বো নাউন। এটা তো আমরা সবাই জানি যে নাউন মানে কোনো কিছুর নাম বোঝায়। নাম। কোনো কিছুর নাম কি নাউন বলে। তো কোনো কিছুর নাম কি শুধুমাত্র মানুষের নাম না? তাহলে হিউম্যান নেম, তাহলে মানুষের নাম, যেমন ফরহাদ, সাকিব, নিলয়, এটসেট্রা। এখন এখানে মেয়েদের নাম হইতে পারে, আবার এখানে ছেলেদের নাম দেওয়া হয়েছে শুধুমাত্র যেন ভাই বোনদের ছেলেদের নাম। ঠিক আছে, আমি ধরে বললাম রিফা, তারপর মেয়েদের নাম জার্কি, সুইটি, বৃষ্টি, এরকম। কান্ট্রি নেম মানে দেশের নাম কি যে কোনো দেশের নাম, বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান, তারপর ইন্দোনেশিয়া, তারপর ইটালি, এগুলো আর কি। নেম অফ ক্লাস অর ট্রাইব, তোমার কি শ্রেণী বা গোত্রের নাম। ম্যান মানে মানুষ, ওমেন মানে মহিলা, লায়ন মানে সিংহ, ট্রি মানে গাছ। তাইলে নেম অফ ক্লাস শ্রেণী বা গোত্রের নাম, মানুষ কিন্তু একটা জাতির নাম, মহিলা জাতির নাম মানে পুরুষ জাতি, মহিলা জাতি। সিংহ একটা সিংহটা বুঝে, কিন্তু একজনের সিংহটা বোঝায় না, তার পুরা জাতিরে কী করতেছে। ট্রি মানে গাছ, তাহলে একটা গাছ, সব গাছ। আমি যদি উল্লেখ করে দিতাম, তোরা আমি ট্রি গাছ বলে দিলাম, আমি বললাম বানিয়ান ট্রি, কথা বা হচ্ছে সুন্দরী গাছ, হ্যাঁ, তখন কিন্তু এটা কী হইতে একটা গাছ হয়ে যেত। কিন্তু ট্রি মানে কি সব গাছ, যে কোনো গাছ হইতে পারে। এইগুলো পার্থক্য করার জন্য কিন্তু পরবর্তীতে নাউনের প্রকারভেদ আসবে। জি, আস্তে আস্তে দেখবো আমরা। দ্য নেম অফ দ্য অবজেক্ট অর সাবস্টেন্স মানে বস্তু বা পদার্থের নাম, যেমন ওয়াটার মানে কি পানি, উড মানে খাট, গোল্ড মানে কি স্বর্ণ। তাহলে এগুলো কিসের নাম? এগুলো কিন্তু একটা বস্তু বা পদার্থের নাম। যেমন পানি কি পদার্থ? তরল পদার্থ না? দ্য নেম অফ ইনভিজিবল থিং দ্যাট ক্যান নট বি কট অর টাচড মানে ধরা বা ছোঁয়া যায় না এমন অদৃশ্য বিষয়ের নাম, এটা কিন্তু একটা নাউন। এখন আমরা শুধু নাউন মানে কোনো কিছুর নাম কি, আমরা সর্বোচ্চ এতটুকু জানি, আমাদের ঝামেলাটা এখানেই হয়। এগুলো একটু মুখস্থ রাখতে হবে, টাইপগুলা। মানুষের নাম, দেশের নাম, এটা নাউন, এটা তুমিও জানো, আমিও জানো, খানায়ও হয়, নাউন বুঝি। কিন্তু এখানে এসে ঝামেলা লাগবে, ম্যান এটা ফেলে যাবে। এই যেগুলাতে এসে হবে হনেস্টি, লাভ, হ্যাপিনেস, এডুকেশন। হনেস্টি মানে কি সততা, সততা কি তুমি ধরতে পারবা? তুমি দেখো অনুভব করতে পারবা, কিন্তু এটা ধরা ছোঁয়া যায় না। লাভ, তারপরে তোমার হ্যাপিনেস মানে সুখ, কেউ বলতে পারবে আমি এত সুখে আছি। তারপরে হলো তোমার এডুকেশন, শিক্ষা, তো তোমার শিক্ষাগত যোগ্যতা তোমার কি লেখাতে গায়ে অনুভব করা যায় না, তার মানে আছে, কোয়ালিটি আছে, এটা ঠিক আছে। তার মানে ধরা ছোঁয়া যায় না এমন অদৃশ্য বিষয়ের নাম, এটাও কিন্তু নাউন। তবে আবার নাউন মানে তুমি সংক্ষেপে মনে রাখার জন্য কিছু স্যাম্পল থাকে। যখন তুমি চাকরি পরীক্ষার ক্ষেত্রে ধরো এগুলো মনে রাখলা, হ্যাঁ হয়, তাও হয়ে যায়। যেমন কোনো শব্দে শেষে টিওয়াই থাকলে এটা নাউন, একবারে মুখস্থ। টিওয়াই থাকলে কোনো শব্দে শেষে যদি TION, শন, এটা নাউন। কোনো শব্দের শেষে যদি NESS থাকে, নেস, এটা নাউন। তো এইগুলো আমরা এমনি মনে রাখতে পারি, তো এগুলো মুখস্থ আর কি, এমনি আমরা ইজিলি রাখতে পারবো। ওকে, আমরা সামনে দেখবো না কেমনে মনে রাখা যায়। তার নেম অফ এনি জব অর টাস্ক, আমি ইংলিশ মনে না থাকলেও সমস্যা নাই, আমার কথা হলো বাংলাটা মনে থাকলে হয়েছে, তাই না?
সুইমিং মানে সাঁতার কাটা, ট্রাভেলিং ভ্রমণ করা, ডিরেকশন মানে দিক, তাহলে এগুলো কি বলছে? যে কোনো কাজের নাম। তাহলে সাঁতার কাটা কি একটা কাজ না? তারপর হলো দ্য নেম অফ দ্য সাবজেক্ট রিড, মানে আমরা যে বিষয়গুলো নিয়ে পড়ি, কেউ পড়ে ম্যাথ নিয়ে, যেমন আমি বলতেছি কি কেমিস্ট্রি নিয়ে, ফিজিক্স নিয়ে কেউ পড়তেছে, কেউ পলিটিক্স নিয়ে পড়তেছে, কেউ সোসিওলজি, কেউ হলো সাইকোলজি নিয়ে পড়তেছে, মানে মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান এগুলা। তো এই সবগুলাই মানেই কিন্তু নাউন বোঝায়। এখন তুমি যদি মানুষের নাম আর দেশের নাম যে নাউন হয় এটা জানলা, আর বাকিগুলো তুমি জানোই না, তো তুমি বাক্যের শুরুতে কিন্তু এরা সবসময় বসবে। মনে রাখবা নাউন আর প্রোনাউন, কি বললাম? নাউন আর প্রোনাউন, এরা দুইজন, নাউন এবং প্রোনাউন, এরাই মূলত বাক্যের সাবজেক্ট হিসেবে, এরা অবজেক্ট হইতে পারে, সমস্যা নাই, বাট এরাই কিন্তু নাউন আর প্রোনাউনই বাক্যের সাবজেক্ট হবে, এটা শিওর। ঠিক আছে, কি বললাম? যে নাউন এবং প্রোনাউন এরাই মূলত বাক্যের সাবজেক্ট হবে। এরা কিন্তু নাউন প্রোনাউন অবজেক্ট হইতে পারে, এটা পরেরটা, কিন্তু সাবজেক্টের অবস্থানে শুধুমাত্র নাউন বসতে পারে আর প্রোনাউন বসতে পারে, এরা দুইজনই থাকবে। তাহলে তুমি যদি এই জিনিসগুলো মনে রাখতে পারো, যে কোনো সময় যদি দেখো যে ফিজিক্স, আমি বললাম কেমিস্ট্রি বা ফিজিক্স, এখন এই শব্দের সাথে কিন্তু দেখো এস যুক্ত আছে, মানে জন্মগতভাবেই। এখন এই শব্দটার সাথে তুমি বললা ও তাহলে এটা যেহেতু ফ্লুরাল, ওই সিঙ্গুলার ফ্লুরাল পড়ছিলাম কিন্তু গতকালকে। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে কি বার সিঙ্গুলার, আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে বার প্লুরাল। এখন তুমি ফিজিক্স শব্দটা মানে জন্মগতভাবে এরকম এস যুক্ত, তুমি যদি ফিজিক্স আর নাকি ইজ হবে, তুমি বললো তো ইজ মাই ধরো ফেভারিট সাবজেক্ট, ফেভারিট সাবজেক্ট, দেখা যায় কি দাঁড়িয়ে গেছে বেশি। এখন দ্য ফিজিক্স, এখন যেহেতু অনেকে বলবে ও সেদিন তো আপনি বলছিলেন এস বা ইয়েস থাকলে এটা কী হয়ে যায়, নাউনের সাথে এটা ফ্লুরাল হয়ে যায়। এখন তুমি জানো না যে এটা জন্মগতভাবে এস যুক্ত, মানে শব্দটার জন্ম এরকম, তো তুমি যদি এখন আর দিয়ে দেও তাহলে কী হবে? এটা ভুল হবে, এটা হবে কি ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, তার মানে সিঙ্গুলার, বারবো হবে সিঙ্গুলার। তার মানে কিছু কিছু শব্দ আছে যেগুলো মুখস্থ রাখতে হবে, যেগুলো জন্মগতভাবেই এস যুক্ত, মানে এগুলো এস বাদ দিলে হবে না, ফিজিক হয়ে যায়, ফিজিক। ঠিক আছে, বুঝছো? তো এরকম আর কি, যে পলিটিক্স, তার মানে সকল সাবজেক্টের নাম বেশিরভাগ ক্ষেত্রে দেখবা এস যুক্ত আছে, এগুলো মনে রাখতে হবে। তাহলে অজানা কথা কি, নাউনকে বলা হয় নেমিং ওয়ার্ড, মানে নেমিং মানে কি নাম, নাম নাম জাতীয় কোনো কিছুরে প্রকাশ করবে। শিরোনাম হিসেবে বসলে যে কোনো ওয়ার্ডই নাউন হতে পারে, মানে শিরোনাম মানে কি টাইটেল। আমি যে বলি বার্ব কি, তো দ্য ওয়ার্ড বার্ব ইজ নাউন, আমি তো ওখানে বার্ব দিয়ে কিছু বুঝাইতেছি না, ডিরেক্ট বার্বও একটা নাউন। যদি আমি শিরোনাম হিসেবে ব্যবহার করি, শিরোনাম মানে কি টাইটেল ব্যবহার করি না আমরা, টাইটেল উপরে, যেমন কবিতা, তো কবিতার উপরে কী লেখা থাকে, অবশ্যই কবিতার নাম লেখা থাকে, তাহলে ওই টাইটেলটা হবে কি নাউন। দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ এনে লাগবে না যাই। নাউন প্রধানত দুই প্রকার, নাউন প্রধানত দুই প্রকার, একটা হলো কনক্রিট নাউন আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা কি নাউন? কনক্রিট না, কনক্রিট, ঠিক আছে। আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট। তো একটা ইন্দ্রিয়গ্রাহ্য, ইন্দ্রিয় মানে কি, যেমন আমাদের চোখ, নাক, কান, ঠিক আছে, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে না, এগুলোতে অনুভব করতে পারবো। একটা হলো গুণবাচক, গুণবাচক মানে কি মানুষের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করবে এরকম, শুধু মানুষের না এমনি পদার্থেরও। আমি যে বলি একটা পদার্থ তরল নাকি কঠিন নাকি বায়বীয়, এগুলো কেমনে বুঝবো? যে অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে বোঝা যায়, যে সামনে আমরা ইন ডিটেলস পড়ব। কনক্রিট নাউন, যে নাউনের বাহ্যিক অস্তিত্ব আছে বা যাকে দেখা যায়, তার মানে কি যে নাউনের বাহ্যিক অস্তিত্ব আছে বা যাকে দেখা যায়। যেমন কনক্রিট নাউন চার প্রকার। প্রপার নাউন, এই যে তোমার আমি একটু আগে বলছিলাম না যে ট্রি মানে কি বললাম, গাছ। এখন আমি যদি একটা যে কোনো বললাম বানিয়ান ট্রি, মানে যে কোনো একটা গাছের নাম উল্লেখ করে দিলাম, ফিক্স করে দিলাম, তাহলে কি তুমি সব গাছটা বুঝাইছি? না। তখন কি হলো? এখন আমি তোমার বললাম এই তুমি এদিকে আসো, ক্লাসের যে কোনো স্টুডেন্টে বললাম, কিন্তু আমি যদি ফিক্স করে বলি এই জনি এদিকে আসো, তার মানে কি তোমারই আমি একবারে ফিক্স করে বলছি, মানে প্রপার। প্রপার মানে কি নির্দিষ্ট, একবারে বইলেই দিব। আমি বললাম নদী, নদী মানে সব নদীরে বোঝায়। আমি যদি বলি পদ্মা নদী, তাহলে তুমি সব নদী বলবা না। তাহলে প্রপার নাউন মানে কি, একটু আমি ধারণা দিয়ে নিই, সামনে তো আমরা পড়বই। প্রপার মানে একবারে নির্দিষ্ট করে বলে দিব যে এই জিনিসটা। কমন নাউন, কমন মানে কি সাধারণ। জাতিবাচক নাম, কমন মানে কি দুইজনের সে কী হবে, একই হবে। যেমন আমি বললাম ওই যে গতকালকে পড়ছিলাম না কিছু বেবি, আর কি ছেলে মেয়ে বলে বোঝায়, প্যারেন্টস, টিচার, এগুলা। এবারে তোমার হলো কালেকটিভ নাউন, সমষ্টিবাচক। সমষ্টি মানে কি, যেমন টিম, আমরা যে খেলি টিম, ফুটবল টিম বলো, ক্রিকেট টিম বলো, তো একজন কি হয় 11 জন 11 জন থাকে, অথবা আরও বেশিও থাকে মিটিং এগুলাতে। তাহলে কালেকটিভ নাউন। পুলিশ, পুলিশ কিন্তু একটা কালেকটিভ নাউন। পুলিশ বলতে কিন্তু একজনকে বোঝায় না,
ঠিক আছে। এবার তুমি যে কোনো একটা বাহিনী, যে কোনো বাহিনী, এটা হবে কালেকটিভ নাউন। এবার কেটেল, কেটেল মানে যে গবাদি পশুর দল, এটা তুমি যদি না জানো তাহলে এটা পারবা। ওই কথা হলে কিন্তু আমরা জেন্ডারে সম্ভবত না, জেন্ডারে নিয়ে পড়ছিলাম, সিঙ্গুলার ফ্লোরালে সম্ভবত পড়ছিলাম জি, যে কেটেল মানে গবাদি পশুর দল। তো এইগুলো মুখস্থ না থাকলে তো তুমি পারবা না। মেটেরিয়াল নাউন মানে বস্তুবাচক, যেমন এই যে রাইস, চাল, তারপর হলো লেন্টিল, কী জানি বলে, মসুর ডাল, নামটা ইংলিশ বলে গেছে, এগুলো আর কি। এগুলো বলা হয় ম্যাটেরিয়াল, মানে বস্তুবাচক, যেগুলো প্রাণ নাই আর কি। তাহলে এবার বলো তো নাউন সর্বমোট কত প্রকার? 4টা অপশন দিলাম। কত প্রকার সর্বমোট বলছে? তাহলে তুমি দেখো নাউন প্রধানত 2 প্রকার, এটার ভিতরে কিন্তু 4 প্রকার আছে। এটার আবার 4 ভাগে ভাগ করলো না কনক্রিট নাউনকে, তাহলে 4 আর হ্যাঁ একটা কত 5। তাহলে নাউন সর্বমোট কত প্রকার হইলো? 5 প্রকার হয়ে গেল। লিখছে নাউন সর্বমোট 5 প্রকার। কীভাবে 5 প্রকার হলো তা জেনে নেই, তোর পরীক্ষাতে আসবে না জানার জন্য আর কি। প্রথমত নাউন 2 প্রকার, কনক্রিট আর হলো অ্যাবস্ট্রাক্ট। কনক্রিটকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে 4 আর একে 5। ওকে, আমরা মোটামুটি বুঝলাম। এখন নাউনের সমূহ নিয়ে বিস্তারিত। প্রথমে আমরা জানলাম নাউন মানে কোনো কিছুর নাম। এখন প্রপার নাউন মানে কি? নির্দিষ্ট কোনো কিছুর নাম। এমন মনে রাখতে পারো যে প্রপার নাউন কোনো ব্যক্তি, তারপর কোনো দেশ, কোনো স্থান, কোনো কিছু নিজস্ব বা নির্দিষ্ট স্পেসিফিক নাম বোঝায়। ফর এক্সাম্পল, যেমন ব্যক্তির নাম রানা, রাফি, জেসিকা। তো তোমার যদি রানারে ডাক দেও, আর কেউ আসবে? ওর ভাই আসবে নাকি রানাই আসবে? রানা। দেশের নাম যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান। বা স্থানের নাম যেমন পানিপথ, রাজশাহী, ঢাকা। কোনো কিছুর নিজস্ব নাম যেমন গীতাঞ্জলি, কবর, দেবদাস, এগুলো সাহিত্যকর্ম। এবার গীতাঞ্জলি আসছিল বাংলাদেশের মধ্যে, যে কাজী রবীন্দ্রনাথ ঠাকুরের। মাসের নাম ও দিনের নাম যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, সানডে, ফ্রাইডে। তুমি যেমন হলে আজকে কী বার? আজকে এলো ট্রাস্টডে, মানে কি বৃহস্পতিবার। তো তুমি কি বলবা অন্য দিন? আমি তো একবার স্পেসিফিক বলে দিয়েছি ট্রাস্টডে। তারপর হলো লক্ষণীয়, উপরে প্রতিটি নাউন দ্বারা স্পেসিফিক বা নির্দিষ্ট করে নামবাচক শব্দকে বোঝাচ্ছে। মানে আমি কিন্তু একবার ফিক্স করে বলে দিছি। তাইলে প্রপার নাউনের শুরুর লেটার সর্বদাই ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষর হয়। আমরা কিন্তু যখন পাঞ্চুয়েশন করবো তখন কিন্তু এগুলো আমাদের অনেক বেশি কাজে লাগে। আমরা মুখস্থ জানি যে কোনো কিছু, কোনো মানুষের নাম, কোনো দেশের নাম যখন হয় তখন আমরা কী করি? বড় হাতের অক্ষর দিয়ে লিখি। তো তুমি যদি না জানো তখন পাঞ্চুয়েশন লেখার সময় এটা পারবা না, ঠিক আছে? এটা বেশি উপরে হয়ে যায়। ওকে, আশা করি ঠিকঠাক দেখা যাচ্ছে। এখন দেখো তো ক্যাপিটাল লেটার মানে তো বুঝছোই, মানে তুমি যখন এই নাউনগুলো লিখবা দেখো প্রত্যেকটা কিন্তু প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার, মানে বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হবে প্রপার নাউনের ক্ষেত্রে। এখন কি বলছে? আধুনিক এই সময়ে ইমেল অ্যাড্রেস, যখন আমরা ইমেল অ্যাড্রেসে নিজের নাম শুরু লিখি তখন কিন্তু আবার ছোটো হাতের অক্ষর দিয়ে দিই। এটা একটু ব্যতিক্রম। আমরা যখন ইমেল লিখি তখন কিন্তু আমাদের অক্ষরটা ছোটো হাতের অক্ষর দিয়ে দিই, ঠিক না? যেমন দেখো Rafik0909@gmail.com। আবার আর্টিকেল তো আমরা এখনো পড়ি নাই, বাট আমরা জানি AND, এই 3টাকে কি বলে? আর্টিকেল বলে। তো যদি কোনো সময় প্রপার নাউনের আগে আর্টিকেল বসে যায় তখন এটা কমন নাউন হয়ে যায়। তাহলে তুমি যদি একটা প্রপার নাউনকে কমন নাউন বানাইতে চাও তো তোমার প্রসেস কি? তুমি তার আগে একটা আর্টিকেল বসাই দিবা। ক্লিয়ার? যেমন এক্সাম্পল দেওয়া আছে, দেখো নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। তাহলে বাইরন মানে বাইরন একটা কবিতার কী আর কি দেওয়া হয়, তোমার তো বিভিন্ন উপাধি টুপাধি এরকম। তো কবি নজরুলকে বাংলাদেশের বাইরন বলা হয়। এটা কিন্তু তখন আর প্রপার নাউন না, এটা কমন নাউন হয়ে গেল। দেখো তো বাইরনের আগে কি দিছে? আর্টিকেল দিয়ে দিছে। তার মানে এখন কি এটার প্রপার নাউন না, তখন হয়ে গেছে কি কমন নাউন। আস্তে আস্তে বুঝবা প্র্যাকটিস করলে। তাহলে প্রপার নাউন মানে কি বললাম? নির্দিষ্ট বা ফিক্স করে কোনো কিছু আমার বলে দিবে। আমি যদি বলি যে পদ্মা নদীতে ইলিশ মাছ পাওয়া যায়, কথা বললাম, তাহলে আমি কি অন্য নদীর নাম উল্লেখ করছি? আমি তো এখানে বইলে দিলাম পদ্মা নদী। তাহলে প্রপার নাউন মানে কি কোনো কিছু নির্দিষ্ট বা ফিক্স করে দেওয়া, কোনো কিছু একবারে নির্দিষ্ট করে ডাকা, বলা বা এরকম কিছু একটা, বুঝছো? তাহলে প্রপার নাউনটা আমরা আশা করি ঠিকঠাক মতো বুঝতে পারছি, ঠিক আছে? এখন আমরা কমন নাউনে যাব। কমন নাউন মানে কি? কোনো গোত্র বা শ্রেণীর সাধারণ নাম। কমন নাউনকে জেনেরিক বা জাতিবাচক নাউন বলে। যেমন টিচার, ছেলে মেয়ে দুজনকে বোঝায়। স্টুডেন্ট, যার দ্বারা অনির্দিষ্ট সকল ছাত্রছাত্রীকে বোঝানো হয়। বয় মানে বালক, যা দ্বারা অনির্দিষ্ট সকল ছেলেকে বোঝানো হয়। তার মানে এগুলো কী নাউন? কমন নাউন। যেমন গার্ল, তাহলে গার্ল মানে কি খালি একজন গার্লকে বুঝেছি? পৃথিবীর যত গার্ল আছে সবাই আমি বোঝাচ্ছি, ঠিক আছে? একটু সোজা হও, ঠিক আছে। যেমন নার্স, পোয়েট, রিভার, ডক্টর,
যা দ্বারা অনির্দিষ্ট সকল ডাক্তারকে বোঝানো হয়। তার মানে কমন মানে কি, যে মানুষের একটা যেমন আমাদের সকল যে আমরা মানুষ, এটার কমন কি, ম্যান না, ম্যান মানে কি মানুষ। তাহলে আমরা যদি পৃথিবীর সব মানুষকে মানে প্রকাশ করতে চাই, তখন আমরা যদি বলি ম্যান, তাহলে কিন্তু দেখো এটা কমন হয়ে গেল। কমন মানে কি, মানে সকল পুরুষ মানুষকে আমি একটা শব্দ দিয়ে প্রকাশ করলাম। আমি যদি বলি ও ম্যান, সে সকল মহিলা মানুষকে কিন্তু আমি একটা শব্দ দিয়ে প্রকাশ করতে পারি। তো যে কমন মানে কি, একটা ওয়ার্ড দিয়ে সবাইকে প্রকাশ করা। আমি যদি বলি রিভার, তাহলে বাংলাদেশের যত রিভার আছে, পৃথিবীর যত রিভার আছে, সবকারে আমি অন্তর্ভুক্ত করে ফেললাম। তাহলে বোঝা গেল কমন নাউন আর প্রপার নাউনের মধ্যে পার্থক্য কি। এখন আমি যদি বলে দিই যে ওমেনের মধ্যে একটা নাম বলে দিলাম তাসনিয়া, যে কি হইল, এখন এটা হয়ে গেল প্রপার নাউন, তাই না? আমি বললাম ম্যান, আমি বললাম ধরো তুহিন, তাহলে কি হয়ে গেল, এখন কমন নাউন থেকে হয়ে গেল প্রপার নাউন। আমি এগুলো ফিক্স করে বলে দিছি, তুহিন কাম হিয়ার, তুহিন একে দিকে আসো, তাহলে অন্য কেউ আসবে? অবশ্যই আসবে না। তার মানে তুমি যদি একটা শব্দের মাধ্যমে এর পুরা গোষ্ঠী, একটা জাতিরে প্রকাশ করতে পারো, ওটার বলা হয় কমন নাউন। বোঝা গেল? আমি যদি বলি ডক্টর, তাহলে ডক্টর দ্বারা আসলে কোনো ডক্টরকে উল্লেখ করে নাই, মানে পুরা বাংলাদেশ সহ পৃথিবীর যত স্থানে ডক্টর আছে, আমি সব ডক্টরকেই বুঝাচ্ছি। তাহলে এটা কমন মানে কি, যে একটা শব্দ দ্বারা যদি তার পুরা জাতি, মানে পুরা গোষ্ঠীকে আমি বুঝাইতে পারি, তাহলে এটা বলা হয় কমন নাউন। ক্লিয়ার? আর এখান থেকে যদি যে কোনো একজনের নাম বলে, আমি বললাম ডক্টর সলিমুল্লাহ, হ্যাঁ, কথার কথা, তাহলে তো আমি ফিক্স করে বলে দিছি যে ডক্টর সলিমুল্লাহ বা ডক্টর মুতালেব, যাই হোক এরকম। তো আশা করি আমরা মোটামুটি বুঝতে পারছি যে কমন নাউন আর প্রপার নাউনের মধ্যে পার্থক্য কী। কমন নাউনের ক্ষেত্রে অনির্দিষ্ট সকল কথাটা সর্বদাই গুরুত্ব পাবে। অনির্দিষ্ট কেন বলছে? আর ডক্টর দ্বারা তুমি নির্দিষ্ট করে বুঝাইছো, এটা তো অনির্দিষ্টই, আসলে পৃথিবীর যে কোনো ডাক্তার হইতে পারে। এখন কমন নাউন এবং প্রপার নাউন সম্পর্কে পূর্ণ ধারণা পেতে আরও কিছু উদাহরণ দেখো কি বলছে। যেমন রানা, মতিন, রবিন, তুমি যদি এগুলো কি ছেলেদের নাম না? মতিন, তো এদেরকে তুমি কমন নাউন কেমন নিতে পারো? ম্যান। এদের সবাইকে বুঝাইতেছি পুরুষ মানুষ। যদি এখানে মেয়েদের নাম বলতাম রহিমা, করিমা এরকম, তাহলে এদের নামে পরিচিত কী দিতাম? ওমেন। তাহলে এদের পুরা কমন নাউন। এখন দেখো কাজী নজরুল ইসলাম, জন কেটস, লর্ড বাইরন, এগুলো কি কবিতার কবি। তো তুমি পোয়েটের মাধ্যমে যদি তাহলে বলো পোয়েট, তাহলে সব কবিরে বুঝাইলা, বুঝলা? তারপরে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, জাপান, তাহলে কি দেশের নাম। তো এটার কমন নাউন কী হবে? কান্ট্রি। কান্ট্রি মানে কি দেশ। দেখো এগুলো কিন্তু ইজি একেবারে। বুর্জ খলিফা, প্রিন্স টাওয়ার, এগুলো কিসের নাম? টাওয়ার না, বুর্জ খলিফা বড় উচ্চ বিল্ডিং, আর প্রিন্সেস টাওয়ার এগুলো তো এগুলো কি বিল্ডিং, বুঝো নাই? এগুলো বড় বিল্ডিং না, বুর্জ খলিফা হইলে তোমার হলো দুবাই, বুঝছো? তাহলে এগুলোর মাধ্যমে কি বড় বিল্ডিং বোঝায়, তুমি কমন নাউন হিসেবে ব্যবহার করতে পারো না? তবে আমি যদি বলি সমুদ্রের নাম, যেগুলো বললাম প্রশান্ত মহাসাগর এরকম বললাম, হ্যাঁ বলছে দেখো প্যাসিফিক ওশান, আটলান্টিক ওশান মানে আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, এগুলো হ্যাঁ ভূমধ্য মহাসাগর, এগুলো বললে এগুলো আমি একটা শব্দের মধ্যে প্রকাশ করতাম, ওশেন, ঠিক আছে, মানে মহাসাগর। বোঝা গেল? তাহলে আমরা কিন্তু প্রপার নাউনটা কমন নাউন কেমনে বানাতে পারি? সবগুলো আর যদি একটা নামের মাধ্যমে প্রকাশ করতে পারি, এটাই বলা হয় কমন, ঠিক আছে? কমন নাউন যদি প্রপার নাউনের পূর্বে বসে, কি বললো? কমন নাউন যদি প্রপার নাউনের পূর্বে বসে, প্রপার নাউনের পূর্বে বসে মানে বুঝো আগে বসে, তাহলে উভয় নাউনই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। যেমন আই ওয়ান্টেড টু স্পিক টু ডক্টর এবাতি, দেখো ভালো করে লক্ষ্য করা, বলছে কমন নাউন, এটা আবাতি মানে কি? একজনের নাম। আর এর আগে বলছে আবার কি ডক্টর, ডক্টর মানে কি? এটা কমন। তাহলে দেখো প্রপার নাউনের পূর্বে যদি কমন নাউন বসে, তাহলে দুইটাই বড় হাতের অক্ষর হয়, বুঝছো কিনা? আমি আবার বললাম এটা কি নাউন, এবাতি, বা একজনের ধরো ডক্টর সলিমুল্লাহ, কথার কথা, তাহলে এটা তো কী নাম, আমি উল্লেখ করে দিছি, বা ডক্টর আবাতি, তাহলে আবাতি একজনের নাম, তাহলে প্রপার নাউন। প্রপার নাউনের আগে কী নাউন বসছে? এটা হলো কমন নাউন। এখন বলতেছে যে প্রপার নাউনের আগে যদি কমন নাউন বসে, তাহলে উভয়টাই বড় হাতের অক্ষর দিয়ে হবে, এই আর কি, কিছু না। কমন নাউন কোনো সেন্টেন্সে একা একা বসে না, হয় সে ডিটারমিনার নিয়ে বসবে, নতুবা কমন নাউনটি প্লুরাল হবে। এখন কথা হলো স্যার আমি তো ডিটারমিনার পড়ি নাই, পড়বা, সামনে পড়বা, সমস্যা নাই, যাই না রাখো না, আমি তো সব একদিনেই ক্লিয়ার হবে না। ডিটারমিনার এটা সম্পর্কে আমরা প্রনাউন চ্যাপ্টারে পড়বো, মানে এর পরের অংশতে আর কি। নাউনের সব পড়ার পর আমরা প্রনাউন পড়বো, তারপর বলব কী লেগেছে। ফর এক্সাম্পল, যেমন আই নো দ্য বয়, দেখো তো আই নো দ্য বয়, বয় মানে কি? যত বালক আছে বাংলাদেশের বা পৃথিবীর সবারই বুঝাচ্ছি, তো এটার আগে কী দিছি আমরা? দ্য আর্টিকেল। তাহলে আমি কী বলছিলাম ক্লাসে? যদি আমরা কী দিই, এখানে কী লিখছে? আর্টিকেল প্লাস সিঙ্গুলার কমন নাউন প্লাস বয়। আই লাইক দ্য টিচার, দেখো তো টিচার মানে কি? কমন নাউন, এটা কী বসছে?
আর্টিকেল আই অ্যাপ্রিসিয়েট দ্য পোয়েট, আর্টিকেল প্লাস সিঙ্গুলার কমন নাউন পোয়েট। এখন একটা জিনিস এখানে কি বলছিল দেখো তো, একটা জিনিস আর্টিকেল বলছিল আর্টিকেল এ এন দি প্লাস প্রপার নাউন হলে কমন নাউন হয়ে যায়, কিন্তু এটা কি প্রপার নাউন? এখানে কমন নাউন। বয় কি প্রপার নাউন? টিচার কি প্রপার নাউন? পোয়েট কি তাহলে মানে কি বলছিল এখানে তুমি বুঝতে পারছো? কমন নাউন কোনো সেন্টেন্সে একা বসে না, মানে একলা একলা বসবে না, সে কি নিয়ে বসবে? ডিটারমিনার, অথবা ডিটারমিনারের ভিতরে কিন্তু আর্টিকেল আছে, মানে আরও অনেক জিনিস আছে, বাট আপাতত চাই না দেখো ডিটারমিনারের ভিতরে আর্টিকেলও আছে। তাহলে তুমি বলতে পারো না আই নো বয়, দেখো তোমার অটোমেটিক হয় না সেন্টেন্সটা কীরকম ফাঁকা ফাঁকা লাগে। আই নো বয় হয়, আই নো দ্য বয়, আমি ওই ছেলেটাকে চিনি, নির্দিষ্ট ফিক্স করা, বোঝা গেল? তাহলে কমন নাউন কি বসে না, একা একা বসে না, সে ডিটারমিনার নিয়ে বসে, কারণ সে ভয় পায় আর কি, বুঝছো না? মানুষ তো ভালো না। ওকে, তাহলে বুঝলাম, সাবধান, এই সেন্টেন্সগুলো যেভাবে লেখা যাবে না। আই নো বয়, আই লাইক টিচার, আই অ্যাপ্রিসিয়েট পোয়েট, নো অ্যাপ্রিসিয়েট দ্য পোয়েট, এ পোয়েট। তবে এই সেন্টেন্সগুলোকে এভাবে লেখা যেতে পারে, আই নো বয়েস, ওই যে বলছিল না ডিটারমিনার নিয়ে বসবে, নতুবা কমন নাউনটি ফ্লুরাল হবে। কমন নাউনটি ফ্লুরাল হবে মানে কি, এর সাথে এস যোগ করলে, বেশিরভাগ ক্ষেত্রে তো বললাম না এস বা এস যোগ করলেই ফ্লুরাল হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে, সব সময় না। আই লাইক টিচার্স, আই অ্যাপ্রিসিয়েট পোয়েটস, বাট তুমি যদি এখানে এস বাদ দিত তাহলে এই বাক্যটা হবে না। তাহলে সাবজেক্ট অথবা অবজেক্ট অবস্থানে অ্যাডজেক্টিভ বসলে তার পূর্বে দি বসে, সেক্ষেত্রে উক্ত অ্যাডজেক্টিভটি কমন নাউন হয়, যেমন দ্য প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল কমন নাউন। যে এটা আপাতত দরকার নাই, শর্টকাট, তোমরা বেসিক যতটুকু লাগে ততটুকু আগে পড়ো। জানার পরও কালেকটিভ, কালেকটিভ মানে কি? সমষ্টি না? কালেকটিভ মানে কি এমনি বোঝা? কালেকটিভ, এই কালেক্ট করো, কালেক্ট করো মানে কি সংগ্রহ করো, তাই দেখো আর কি। তাহলে একটি না বুঝিয়ে অনেকের সমষ্টি বা গ্রুপকে বোঝায়, যেমন কালেকটিভ নাউন মতো নিচে উল্লেখিত গ্রুপগুলিকে বোঝায়। এখানে কতগুলা গ্রুপ দিছে, তো এর মধ্যে বেশিরভাগ কমন যেগুলো এগুলো আমরা এমনি মোটামুটি পারি আর কি। যেমন কী দেখছে, হার্ট মানে পাল, পঙ্গপাল, গরুর পাল, এরকম, ঠিক আছে। ফ্লক মানে জাক, মানে পাখির জাক। উদাহরণ দিচ্ছে, ইট ইজ এ গ্রুপ অফ হারবিভোর অ্যানিমেলস, মানে এগুলো তোমার তৃণভোজী প্রাণীদের একটা দল বোঝায়। পঙ্গপালক যে বললাম না, পঙ্গ মানে কি, যে আমরা বললাম যে তোমার হলো ঘাস পুডিং টালিং আছে না, একসাথে যায় এরকম। ফ্লক মানে জাক, ইট ইজ এ গ্রুপ অফ বার্ডস মানে পাখির জাক। এবারে সোয়ার্ম মানে জাক, এই উদাহরণ দিলাম না, হ্যাঁ পরে নেই। শোল মানে জাক, কের জাক, ইট ইজ এ গ্রুপ অফ ফিশ মানে মাছের যে শোল আছে না, শোল মাছ। ক্রাউড মানে বীর, বীর মানে কি, মানে অনেকগুলা মানুষ একসাথে থাকলে এটা আমরা কী বলি? বীর হয়ে গেছে। হ্যাঁ, স্টাফ কর্মীবিন্দু হলে না, এটা আমার স্টাফ, ওরা আমাদের স্টাফ, মানে আমার স্টাফ আর কি, এরকম আমার কর্মবিন্দু। হ্যাঁ, কর্মীবিন্দু। এবারে বোর্ড মানে সমিতি বা বোর্ড মানে বোর্ডও বোঝায়, যেমন বোর্ড পরীক্ষা, সিলেট বোর্ড, ঢাকা বোর্ড। সিরিজ মানে ক্রম, যেমন এই যে পড়ছিল না সমান্তর দ্বারা, গুণের দ্বারা, জি, এগুলো আর কি। গ্যাং, এটা তো পরিচিত, গ্যাং মানে ঐক্যবদ্ধ দল। ইট ইজ ইউজ টু ডেসক্রাইব এ গ্রুপ অফ ক্রিমিনালস ওয়ার্কার্স, পার্টিকুলারলি সেলার্স। ক্রিমিনাল মানে কি, যারা ওই যে তোমার কি বলে সন্ত্রাসী এরকম। ওয়ার্কার মানে শ্রমিকরা একসাথে বসলে এটা বলে একটা গ্যাং। মব মানে উচ্ছৃঙ্খল জনতা। ক্রিউ মানে নাবিক দল। সোয়ার বা গায়ক দল। অর্কেস্ট্রা বাদক দল। প্যানেল নামসূচি। তোমার হলো ট্রাউফ মানে দল। পাইল মানে গাদা বা স্তূপ। তারপর সেট মানে চক্রী দল। বান্স মানে গুচ্ছ। স্টেক মানে গাদা বা স্তূপ। সোয়ার মানে ধারা। তার মানে কোনো একটা সেন্টেন্সে যদি এই শব্দগুলো থাকে, হ্যাঁ এই শব্দগুলো মানে কী বোঝাবে? অবশ্যই একটা সমষ্টিকে বুঝাইতেছে। মানে এখানে লেখা যদিও আছে কী কী বোঝাচ্ছে, যে আমি যদি এইগুলো একটু মনে রাখতে পারি ইজিলি কিন্তু মনে রাখতে পারবো। এখানে কিন্তু আবার একটু বুঝাই দিছে, দেখো। শোল মানে মাছের জাক, অনেক মাছের সমন্বয়ে বা সমষ্টিকে শোল তৈরি হয়। আবার ক্লাস মানে কি, শ্রেণী। তো ক্লাসে কি একজন থাকে? কোনোদিন বলতে পারবা একজন নিয়ে একটা ক্লাস হয়? অবশ্যই হয় না। তাহলে এগুলো একটু মুখস্থ টাইপের ব্যাপার স্যাপার। মানে কালেকটিভ নাউন মানে সমষ্টি বোঝাবে, ঠিক আছে। তারপরে আমি বললাম ম্যাস বা মাস, যাই বলো। জনসাধারণ, জনসাধারণ কি একজনকে বলে না, অনেকগুলো লোক থাকলে যে জনসাধারণ এখানে হয়েছে। তারপর হলো জারি, ওই যে আমাদের যখন গ্রামে কি হয়, আরে বিচার টিচার হয়, তখন লাস্টে কিন্তু একটা জারি গঠন করে, যে 4-5 জন কে হয় তোমরা মানে সিদ্ধান্ত নিয়ে আসো, এটা বলা হয় জারি, মানে নির্ণায়ক সভা। তো অনেকের সমন্বয় বা সমষ্টিকে জারি বা বোর্ড বা সভা সমিতি গঠিত হয়। কমিটি একজনে হয়। তারপরে ক্রাউড, গভর্নমেন্ট, পুলিশ, আর্মি, যে কোনো বাহিনী অবশ্যই এটা কালেকটিভ নাউন। টিম কালেকটিভ নাউন। কমন যেগুলো এগুলো পারো, ক্যাটেল মানে গবাদি পশুর দল, এটা একটা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের ক্ষেত্রে সমষ্টি কথাটা সর্বদা গুরুত্ব পাবে। কালেকটিভ মানে হলো অনেকগুলো মানুষের
মানুষ হোক, যাই কিছু হোক, সমষ্টি বোঝায়। সবসময় মানুষ হবে এমন কোনো কথা নাই, সমষ্টি বোঝাবে। সমষ্টি মানে কি, অনেকগুলা মানুষ, অনেকগুলা জিনিস একসাথে থাকবে। এখন রিলেটিং টু পিপল, এগুলো আপাতত তোমার দরকার নাই, আমরা ওই জিনিসগুলো একটু মনে রাখলেই হবে। এখন একটা কথা এখানে মনে রাখেন, কালেকটিভ নাউন প্লাস ভার্ব সিঙ্গুলার। এখন কথার কথা, এখানে তো কিস কে যাবেন, স্যার কালেকটিভ মানে বোঝায় অনেকগুলা, তাহলে এটা ভার্ব সিঙ্গুলার হবে কেন? এটা গ্রামারবিদরা দিছে, আমি কি করবো, মুখস্থ রাখতে হবে। কি বললাম দেখো, কালেকটিভ নাউনের সাথে ভার্ব সিঙ্গুলার। কালেকটিভ মানে একের অধিক বোঝায়, তো একের অধিক মানে কি আমরা বলছিলাম, সিঙ্গুলার মানে একজন বোঝাবে, আর প্লুরাল মানে একের অধিক মানে কি দুই থেকে বেশি হইতে পারে, মানে এক তো না। তো কালেকটিভ নাউন তো একের অধিকই বোঝায়, তাই এটার ক্ষেত্রে কী হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, এটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এই লাইনটা আমার অবশ্যই মুখস্থ রাখতে হবে। বেশিরভাগ কালেকটিভ নাউন দ্বারা মানুষের বা মানব গোষ্ঠী বোঝায়, তবে কিছু ক্ষেত্রে প্রাণী বা বস্তু বোঝায়। এজন্যই আমাদের মানুষের যে সমষ্টিগুলো, এগুলো কিন্তু পরীক্ষাতে বেশি আসে। আর তোমরা যারা মনে হয় বেসিক শিখতেছ, এখানে বেশি ইম্পর্টেন্ট যেগুলো একটু শিখবা আর কি। ধরো এগুলো একটু দেখো এক্সাম্পলগুলো, আর এগুলো চাকরি পরীক্ষাতে যখন যাবা তখন বেশি আমাদের কাজে লাগবে, বুঝছো? অনেকবার যাই না রাখলে আর কি, যতটুকু পারো তো পারলাই। আর এমনি যারা মানুষের সাথে সম্পর্কিত এরকম কিছু একটু মুখস্থ রাখতে হবে। আর প্রপার নাউনের ক্ষেত্রে বারবার ধারণা একটু দেখে নেই দিছি কি এখানে। এখন আমরা দেখবো কি এখানে লিখলো কি, দ্বন্দ্ব দূর করে নাও। ভালোভাবে লক্ষ্য করা যায়, অনেক সময় কালেকটিভ নাউনের পর ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল উভয়টি বসতে দেখা যায়। দেখো কি স্ক্রিনে লাগে, অনেক সময় কি কালেকটিভ নাউনের পর ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল কি হয়, দুইটাই বসতে দেখা যায়। এটি মূলত ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের নিয়ম অনুযায়ী হয়ে থাকে। তাহলে ব্রিটিশ ইংলিশ অনুযায়ী কালেকটিভ নাউনের পর ভার্ব প্লুরাল হয়, আবার আমেরিকান ইংলিশ অনুযায়ী কালেকটিভ নাউনের পর ভার্ব সিঙ্গুলার হয়। তবে কালেকটিভ নাউনের পর সিঙ্গুলার ভার্বটি অধিক গ্রহণযোগ্য এবং প্রচলিত। তাহলে আমরা এটাই বলা, কিন্তু এটা থেকে উল্টা মুখস্থ না হয়ে আমাদের আসলে হওয়া উচিত ছিল কোনটা, প্লুরালই হওয়া উচিত ছিল। তাহলে আমাদের মুখস্থ করা লাগতো না, কারণ কালেকটিভ মানে কি একের অধিক বুঝাইতেছে, তাহলে আমাদের ভার্ব তো প্লুরাল হওয়া উচিত। কিন্তু আমেরিকান ইংলিশ বলতেছে না, ভার্ব সিঙ্গুলার, এটাই বেশি গ্রহণযোগ্য। কিস লাগছে, তার মানে মুখস্থ রাখতে হবে। এক্সাম্পল দেখো, কালেকটিভ নাউন প্লুরাল হয় না, তবে তা যদি হয় তবে কালেকটিভ নাউনটি কমন নাউনে পরিণত হয়। কালেকটিভ নাউন প্লুরাল হয় না, এই জন্য বলছে। দেন দ্য ফ্লিট হ্যাজ বিন ওয়াইটিং এট দ্য ওয়ার্ফ ফর এ লং টাইম, মানে কালেকটিভ নাউন। দেখো কি বলছে, দ্য ফ্লিটস হ্যাভ বিন ওয়াইটিং, এটা পার্থক্য বুঝতো? দেখো এখানে ফ্লিট হ্যাজ, এটা সিঙ্গুলার, এই জন্য ভার্ব সিঙ্গুলার ইউজ করছে। হ্যাভ হ্যাজ সেদিন লিখে দিয়েছিলাম না, এম ইজ ওয়াজ সিঙ্গুলার, আর ওয়ার প্লুরাল, আর হ্যাভ হ্যাড এগুলো হলো প্লুরাল, আর হ্যাজ হইলো সিঙ্গুলার। তাহলে যেহেতু ভার্ব সিঙ্গুলার, তাহলে কী নিতে হবে, এটা সিঙ্গুলার নিতে হবে, মানে সরি ভার্ব সিঙ্গুলার না, দ্য ফ্লিট মানে নৌবহরগুলো। তাহলে এখানে ফ্লিট মানে কি বুঝেছি, দেখো তো দ্য ফ্লিট, কী হয়ে গেছে, কমন নাউন হয়ে গেছে না। দ্য ফ্লিটস হ্যাভ বিন ওয়াইটিং অ্যাট দ্য ওয়ার্ফ ফর এ লং টাইম, বলছে কি নৌবহরগুলো অনেকক্ষণ ধরে ঘাটে অপেক্ষা করছিল, বুঝছো? এই জন্য যখন যেহেতু ভার্ব এটাই মানে প্লুরাল দিছে, তখন হ্যাভ দিছে, কিন্তু বুঝা গেল। আর এটা সিঙ্গুলার, এই জন্য হ্যাজ। নাউন অফ মাল্টিটিউড, এটা কিন্তু কোনো প্রকারভেদের মধ্যে নাই, একটু ওই আরেকটা অর্থ থাকে। কালেকটিভ নাউন কোনো কারণে ভাগ বা পৃথক হয়ে ভিন্ন অর্থ দিলে তাকে নাউন অফ মাল্টিটিউড বলে। এগুলো আপাতত তোমাদের জানার দরকার নাই, কারণ এগুলো একটু এক্সট্রা যখন বড় ক্লাসে যাওয়া চাকরি পরীক্ষা তখন জানতে হবে। মানে একটু উদাহরণটা একটু হালকা কথা বলি, মনে করো, ধরো তোমার একটা সিদ্ধান্ত যে যারা জুরিতে গেল, হ্যাঁ, দ্য জারি ইজ গিভিং ইটস অপিনিয়ন। তো জারিতে যারা যায় তারা কি করে, যদি যে মতামতটা দেয় ওটা যদি দেখা যায় না আমরা যারা একটা আশা করছিলাম এটা বিপরীতে হয়, হইতে পারে না, তারা তাদের বিপরীত দিল। আর যদি আমাদের সাথে আবার মিলতেও পারে, যদি মিলে যায় তাহলে এটা বলা নাউন অফ, মানে সরি গিভস ইটস অপিনিয়ন। দ্য জারি আর গিভিং দেয়ার অপিনিয়ন। মিলে গেলে কালেকটিভ নাউন, আর মিলে না গেলে দেখা নাউন অফ মাল্টিটিউড। সেগুলো আমাদের এখন দরকার নাই, এগুলো একটু দেখে রাখবো আর কি। যেমন কমিটি, টিম, এগুলো একটু মনে রাখো। এগুলা গভর্নমেন্ট, জুরি, আর্মি, গ্রুপ, পার্টি, ক্রাউড, ফ্লক, জেনারেশন, মুভ, ডিপার্টমেন্ট, ফ্যামিলি, ক্রিউ, হার্ড, এগুলো হলো তোমার কালেকটিভ নাউন। এখন কমন নাউন ও কালেকটিভ নাউন নির্ণয় করা কঠিন হয়ে যাবে, নিচে টেবিল থেকে সূক্ষ্ম পার্থক্য জেনে নেওয়া যাক। কমন নাউন একটা নাউন যা একটা নির্দিষ্ট ব্যক্তির বিপরীতে নির্দিষ্ট একটা শ্রেণীকে বোঝায়, যেমন ম্যান, তার মানে সকল পুরুষ জাতিকে বোঝাচ্ছে। আর কালেকটিভ মানে কি, আর্মি মানে কি পুরো আর্মি গোষ্ঠীকে বোঝাচ্ছে। হ্যাঁ, আর্মি কিন্তু একজনে হয় না,
ঠিক আছে, আর মানুষ কিন্তু একজন অবশ্যই, একটা মানুষের আমি আলাদা বলতে পারি। ভাই হ্যাঁ, কমন নাউন সাধারণভাবে মানুষ, স্থান বা জিনিসগুলোকে নির্দেশ করতে পারে। কালেকটিভ নাউন মানুষ, জিনিস দ্বারা গঠিত গ্রুপকে বোঝায়, মানে একত্র গোষ্ঠীকে বোঝায়, সমষ্টি বোঝায় এক কথায়। কমন নাউনের ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হতে পারে। আর কালেক্টিভ নাউনের ভার্ব সিঙ্গুলার সর্বদা একটু মুখস্থ রাখতে হবে। যদি আমরা কি মানবো না, ব্রিটিশ ইংলিশ আমরা ফলো করবো না, আমেরিকান ইংলিশই মানবো। তাহলে কালেক্টিভ নাউনের ভার্ব সর্বদা সিঙ্গুলার, আর কমন নাউনের প্লুরাল হতে পারে, সিঙ্গুলারও হতে পারে। যেমন ম্যান ইজ, আর তুমি যদি এটা প্লুরাল বানায় ফেলো, ম্যান মানে একজন মানুষকে বোঝাতে, আর মিন মানে কি পুরা মানব জাতি হবে। আর বুঝা গেল এতটুকু। লাস্ট নাউন হলো আমাদের ম্যাটারিয়াল নাউন, মানে বস্তুবাচক, যা দ্বারা কোনো বস্তু মানে ম্যাটারিয়াল, কোনো উপাদান সাবস্টেন্স বা কোনো মিশ্র ধাতু অ্যালয়কে বোঝায়। বেশি না, মাত্র কয়েকটা জিনিস দিয়েছে, দেখছো? তার মানে এগুলো বেশি আমাদের কাজে আসে না। প্রথম দিকে যে বললাম প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, এগুলো আমাদের বেশি ইউজ হয়। এগুলো না ইউজ হয় না এমনটা বলা যাবে না, বাট এগুলো একটু কম আমরা ইউজ করি আর কি। মনে রাখতে হবে অবশ্যই কী বোঝায়। যেমন ম্যাটারিয়াল নাউন প্রকৃতি থেকে প্রাপ্ত, আর আমরা প্রকৃতি থেকে কী কী পাই, যেমন বালি, এগুলো প্রকৃতি থেকে পাই না। তারপরে তোমার ওয়াটার কোন জায়গা থেকে পাই, প্রকৃতি। তারপরে সিলভার, সিলভার যে কী আর কি রূপা, এগুলা হ্যাঁ, কপার, ক্যালসিয়াম, এগুলো তো তোমার কিতার নাম, আমাদের কেমিস্ট্রি যারা পড়ে ওরা ভালো পারবে। ব্রোঞ্জ, এরপরে তোমার হলে স্টিল, সিলিকন, রক, সানলাইট, সানলাইট মানে সূর্যের আলো, রেইন মানে বৃষ্টি, সল্ট মানে লবণ, সল্ট যে সমুদ্রে পানি থেকে লবণ পাওয়া যায় না, তার মানে প্রকৃতি থেকে যেগুলো আমরা পাই, যেগুলো আমাদের মানে কী করতে হয় না, কিনে আনতে হয় না অন্য দেশ থেকে, প্রকৃতি থেকে যেগুলো পাওয়া যায় এগুলো হলো তোমার ম্যাটেরিয়াল। এখন তুমি এগুলো একটু মনে রাখলে তো ইজিলি পারতে পারো। তুমি যদি চিনো এই জিনিসটাও প্রকৃতি থেকে পাই, তাহলে আর মুখস্থ করা লাগতেছে না। আবার ম্যাটেরিয়াল নাউন প্রাণী থেকে প্রাপ্ত, প্রাণী যেমন এই যে হানি মানে কি, মধু, মধু হইতে পাই আমরা, প্রাণী থেকে পাই না, মৌমাছি। তারপর হলো মিল্ক, গরু থেকে পাই। লেদার, চামড়া, গরুর চামড়া মানে গরু থেকে আর কি। ইগ, ডিম, পশু থেকে মানে হাঁস মুরগি। মিট মানে মাংস, সেম। উল, উল মানে যে কী কী আর কি, যে লুম, লুম মানে উলের তৈরি, হে লুম। তাহলে ম্যাটেরিয়াল উদ্ভিদ থেকে প্রাপ্ত, তাই দেখো প্রকৃতি থেকে প্রাপ্ত, উদ্ভিদ থেকে প্রাপ্ত, প্রাণী থেকে প্রাপ্ত, এগুলা হইলে এটা কী নাউন, ম্যাটেরিয়াল নাউন। যেমন দেখো তো অয়েল মানে তেল, তেল কিনতে পাই ওই যে সয়াবিন গুঁড়া থেকে। তারপর হলো উড, কাঠ, গাছ থেকে পাই। জুট মানে পাট, পাট গাছ থেকে পাই। তাহলে কফি, মেডিসিন, রাবার, টি, কটন এটসেট্রা, এগুলো এমনি আমরা ইজিলি পারে যাই, এগুলো আহামরি বেশি কঠিন না। ম্যাটেরিয়াল মানে কি বস্তু, এগুলো কিন্তু একটাও দেখো কি নাই, মানে কি আছে, মানে মানুষের প্রাণী আছে এখানে, সবগুলো কিন্তু বস্তু। তো এখন আমরা দেখবো অজানা কথা। ম্যাটেরিয়াল নাউন সাবজেক্ট হলে ভার্ব সর্বদাই সিঙ্গুলার হয়, তাহলে এটা একটু মনে রাখলে ভালো আমাদের। আমরা দেখছিলাম কি নাউন, কালেকটিভ নাউনের ভার্ব সিঙ্গুলার, আর ম্যাটেরিয়াল নাউনের ভার্ব সিঙ্গুলার। আর একটা ছিল কি, কমন নাউনের ভার্ব সিঙ্গুলারও হতে পারে, প্লুরাল হতে পারে। ওকে, ম্যাটেরিয়াল নাউন মূলত লিকুইড, সেমি লিকুইড, সলিড পদার্থকে বোঝায়। লিকুইড মানে তরল, সেমি লিকুইড মানে কি আধা তরল, সলিড মানে কঠিন পদার্থকে বোঝায়। ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে মাস বা ম্যাস নাউন বলা হয়, যেহেতু এই নাউনগুলোকে গণনা করা যায় না। গণনা করতে পারবা, তেলকে গণনা করতে পারে। এবার ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, এটা ইম্পর্টেন্ট। তার মানে ওই যে আমরা আর্টিকেল কিসের জন্য পারি না, ওই যে ক্রস কেন বসে, তোমরা কিন্তু আছে এখন 1 নম্বরে এই সেকেন্ড পেপারের আর্টিকেল। তাহলে এগুলোতে একটা রুল, তখন তো এখানে লিখে দিবে আর্টিকেলের জায়গায় যে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। তাহলে যে এখানে আমাদের ঝামেলা, ঠিক আছে? তাহলে তুমি কেন ক্রস দিলা? তার মানে এখানে ম্যাটেরিয়াল নাউন ছিল গ্রেফের পরে। তুমি যে ধরো আমি বললাম একটা এই যে দেখো, হ্যাঁ আমি বললাম ধরো ড্যাশ ওয়াটার ইজ ভেরি ক্লিয়ার, তুমি দিলে এ ওয়াটার হইলো, মানে ওয়াটার কি পানি, তো ওয়াটারের একটা ম্যাটেরিয়াল নাউন। তার মানে এগুলো কোনোদিন এ মানে কি একটা পানি বললাম, তো এক পানি গণানো যায়, মানে এ দিয়ে কোনো কিছু কী বোঝায়, একটা বোঝায়। এন দাও কিন্তু একটাই বোঝায়। যখন আমরা ওই যে বাওয়েল হয় তখন আমরা এন দেই, আর এমনি যদি বাওয়েল ছাড়া কনসোনেন্ট হয় তখন আমরা এ দিই, আর দা তো কোনো কিছু নির্দিষ্ট করতে দেওয়া হয়। তাহলে এখানে কিন্তু পার্থক্য। আমরা কেন গেফিনিক পারি না, এটাই আমাদের সমস্যা, বুঝছো? তবে নির্দিষ্ট অর্থে প্রিপোজিশন অফ উইথ থাকলে ম্যাটেরিয়াল নাউন পূর্বে দা বসে, দ্য ম্যাটেরিয়াল নাউনটি কমন নাউন হয়, মাঝে মধ্যে বসে, তখন বোঝা যায় কেমনে। যেমন দ্য ওয়াটার অফ দিস জার ইজ ভেরি পিওর, তখন কিন্তু আমি দেখো কী বুঝেছি, শুধু আমি হচ্ছে ওয়াটার ইজ ভেরি ক্লিয়ার, পানি খুবই পরিষ্কার। আর এখানে কি বলছে, দ্য ওয়াটার অফ দিস জার, মানে একটি নির্দিষ্ট করে বলে দিয়েছি। আমি বললাম যে এই যে বোতল, হ্যাঁ তার বোতলে যদি আমি বললাম এই বোতলের পানিটা তেমন পরিষ্কার না, তাই আমি কি বুঝেছি, নির্দিষ্ট করে বলে দিচ্ছি না যে এই বোতলের পানি পরিষ্কার না, তখন কিন্তু এটা কী হইতে পারে, তখন আর্টিকেল বসতে পারে। এটা একটু ব্যতিক্রম, মানে মধ্যে একটু মনে রাখতে হবে আর কি। তো তোমাদের ক্লাস থেকে এতটুকু হয়ে যায়। এগুলো যখন চাকরি পরীক্ষাতে যখন আটকানো লাগে স্যারদের, তখন কি করবে, তখন কনফিউশনাল প্রশ্ন করতে হবে যে সে কত ভালো জানে, তাহলে তো সবাই চাকরি পেয়ে যাবে, কারে বাদ দিবে।
একটা কম্পিটিশন পরীক্ষা যখন হয় তখন এগুলো আসে। যেমন দা ওয়াটার, স্যার আপনি একটু আগে বললেন কমন নাউনের আগে কি বসেন, আর্টিকেল বসেন, এখানে বসলো কেন? তো তোমার তো বলে দিয়েছে নির্দিষ্ট অর্থে প্রিপোজিশন অফ উইথ থাকলে, দেখো তো তুমি দেখো অফ উইথ, অফ তো আছে, উইথ থাকতে পারে, অফ উইথ থাকলে অফ উইথ থাকলে তোমার নেই তখন কি বোঝায়, আর এটা নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাইছে, বুঝছো? লেখছে কি দেখো, দ্য ওয়াটার অফ দিস জার ইজ ভেরি পিওর, মানে ওই জার মানে কি কলস হইতে পারে বা যে কোনো কিছুর মধ্যে যে পানির জার আছে না, ওই যে বিয়ের সময় যে উপরে দিয়ে রাখে না পানির জার, এগুলার পানি খুব পরিষ্কার। দ্য গোল্ড অফ ইউর রিং লুকস লাইক মাচ মোর এক্সপেন্সিভ, মানে তোমার দ্য গোল্ড অফ ইউর রিং, তোমার হাতের যে রিংটা, মানে হাতে না সরি তোমার যে রিংটা, হ্যাঁ এটার স্বর্ণটা অনেক দেখতে অনেক এক্সপেন্সিভ মনে হচ্ছে এরকম। তখন আমি তুমি ফিক্স করে বলে দিছি। তো কী বলছে লক্ষণীয়, এ নং এবং বি নং বাক্যে ওয়াটার গোল্ড শব্দ দুটি ম্যাটারিয়াল নাউন হয়, ভার্ব সিঙ্গুলার ইউজ হয়েছে এবং এর পূর্বে কোনো ডিটারমিনার বসেনি, কারণ আর্টিকেলের ডিটারমিনার এক ধরনের আর্টিকেল, সরি ঠিক আছে। তারপর হলো সি এবং ডি নং বাক্যে অফ থাকায় নির্দিষ্ট অর্থে দা প্লাস ম্যাটারিয়াল নাউন হয়েছে, এখানে ওয়াটার এবং গোল্ড কমন নাউন হয়েছে। কারণ আমরা জানি যদি কোনো একটা কিসের উপরবে, এটা তোমার প্রপার নাউন হোক, এটা কমন নাউন হোক, এটা কালেকটিভ নাউন হোক, এগুলোর আগে যদি আমরা আর্টিকেল বসাই এগুলো কী হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। আমরা লাস্ট অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে মোটামুটি আমরা একটা কী বললাম, নাউন প্রধানত দুই প্রকার ছিল, কনক্রিট আর হলো অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট নাউন আবার চার প্রকার, প্রপার মানে কোনো কিছু নির্দিষ্ট করা, কমন সবগুলোর একবার একটা নাম দিয়ে প্রকাশ করতে পারি। 3 নম্বরে কি আমরা বললাম, কালেকটিভ মানে সমষ্টিবাচক। 4 নম্বরে বললাম ম্যাটারিয়াল। 5 নম্বরে হলো অ্যাবস্ট্রাক্ট। এটা একটু মনে রাখতে হবে। দেখো যে নাউন দেখা যায় না, ধরাও যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। অন্য কথায় অ্যাবস্ট্রাক্ট নাউনকে পঞ্চ ইন্দ্রিয় মানে কি বলছিলাম না, যেমন নাক, কান, ত্বক, চোখ, জিহবা দ্বারা অনুভব বা শনাক্ত করা যায় না। তুমি কিন্তু এগুলোতে তুমি অনুভব করতে পারবে না। আচ্ছা আমি বললাম অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে সাধারণত সাফিক্সগুলো বেশি দেখা যায়, এই যে সাফিক্স প্রিফিক্স না পারার কারণ। TION, ISM, ITY, MENT, NESS, AG এই শব্দগুলো থাকবে। যেমন দেখো ডিসকাশন, ন্যাশনালিজম, ডিগনিটি, মুভমেন্ট, ব্রেকেজ, ইগনোরেন্স। তারপরে তোমার হলো ইনোসেন্স মানে কি, অপুচি, ভদ্র, কি বলতে পারবা, কান ভদ্র, এতটুকু ভদ্র বলা যায়। তুমি জাস্ট খালি মানে অনুভব করতে পারবা, কিন্তু এটা মাপতে পারবা না, বলতে পারবা না, এরকম আর কি। যেমন ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব বলতে রৌরি বাবা, ওর সাথে যে বন্ধুত্ব রে, মানে বন্ধুত্ব ঠিক আছে, কিন্তু কতটুকু এটাকে বলতে পারবেন, এটা অনুভব করা যায়, অনুভব করা জিনিস। তারপর অ্যাকুরেসি, ওর যে অ্যাকুরেসি রে, ও যখন একবারে অ্যাকুরেট মারছে, তার মানে এগুলো কি কেউ পরিমাপ করে বলতে পারেন, জাস্ট খালি অনুভব করতে পারবা। এখন ইংরেজিতে সাধারণত যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো বারবার চোখে পড়ে, যেমন ইমোশন আর ফিলিং, এগুলো আমাদের বাস্তব জীবনের সাথে খুবই মিল আছে। ইমোশন মানে কি আবেগ, ফিলিং মানে কি, এগুলোই তো বোঝায়, এরকমই তো বোঝায়। দেখা যায় কি, এদিকে একটু দেখো তো, দেখো ইমোশন আর হলো ফিলিংস, আবেগ অনুভূতি প্রকাশক অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন পিচ মানে শান্তি, কেউ বলতে পারবো আমি অনেক শান্তিতে আছি, মানে আমরা যদিও বলি কিন্তু এটা অনুভব করা যায় না, কেউ ধরতে পারবে শান্তিতে ধরা যায়, তুমি অনুভব করতে পারতেছো, আমি যদি অনুভব করি আমি শান্তি। যেমন আমার একটা স্টুডেন্ট কালকে বলতেছে, কী জানি বললো, মানে আমি আমার বাংলা ভাষা বলি, হিন্দিতে বলছিল, মানে হাম গরিব হে গাদ্দার নিহি হে, তাইলে মানে কি আমি গরিব হইতে পারি কিন্তু বেইমান না, তাহলে এরকম আর কি। তুমি কি বলতে পারবা যে সে কতটুকু গরিব? তাহলে গরিব যে জিনিসটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে পোর। আবার আমি বললাম পিচ মানে শান্তি বা লাভ মানে ভালোবাসা, তো তোমার কি বলতে পারবে না যে তোমার কতটুকু ভালোবাসা, এটা বলা যায় না, এটা ফিল অনুভব করার জিনিস, ঠিক আছে? তো তোমার কেউ যদি মহব্বত করে ভালোবাসে, এগুলো তুমি কোনোদিন বলতে পারবে না কতটুকু, এটা অনুভব করতে পারবা, ধরতে পারবা না। যেমন ইগু মানে আত্মহংকার, এটা তো আমরা অনেক পরিচিত, এই যে ইগু এর। তারপর হলো অ্যাঙ্গার মানে রাগ, সিম্পেথি মানে সহানুভূতি, প্রাইড মানে গর্ব। স্টেট বা এট্রিবিউট বিভিন্ন অবস্থা, পরিস্থিতি এবং বিশেষ গুণবাচক অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন হলো হনেস্টি সততা, বিউটি সৌন্দর্য, সাকসেস সাফল্য, কার্স সাহস। এরপরে তোমার হলো ব্রেভারি, তারপর হলো লয়ালিটি, ইন্টিগ্রিটি, কম্প্রেশন, যাক এগুলো আমাদের কি, এগুলো হলো স্টেট বা অ্যাট্রিবিউট। তারপরে আইডিয়া বা কনসেপ্ট বা আইডিয়ালস, যেমন ডেডিকেশন, ড্রিম স্বপ্ন, কেউ ধরতে পারে। তারপরে তোমার হলো বিলিফ মানে বিশ্বাস, হয় না তুই আমার বিশ্বাসটা ভাঙছস, তাহলে বিশ্বাস, তারা অনেক বিশ্বাস করতাম, এরকম বলে না। তারপর ট্রাস্ট মানে কি আস্থা,
মুভমেন্ট বা ইভেন্ট, মুভমেন্ট মানে কি আন্দোলন বোঝায়, ইভেন্ট মানে কোনো একটা ঘটনা, কাজকর্ম এরকম। যেমন এডুকেশন মানে শিক্ষা, লেজার অবসর সময়, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, প্রগ্রেস উন্নতি, হসপিটালিটি আত্মীয়তা, রিল্যাক্সেশন বিনোদন, ট্রাভেল মানে কষ্ট। উপরে যতগুলো নাউন শব্দ উল্লেখ করা হয়েছে সবগুলোই অনুধাবনযোগ্য, এগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। এই জন্য এই নাউনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যেগুলো শুধু তুমি ফিল করতে পারবা কিন্তু এগুলো ধরতে পারবা না, ছুঁইতে পারবা না, এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের তুলনামূলক কিছু পার্থক্য দিচ্ছে। যেমন দেখো, এই নাউনগুলোর কোনো দৃশ্যমান রূপ নেই। একটু সুজাও না, ফল লাগে, আন্দার লাগে। দৃশ্যমান রূপ নেই, আছে সফলতার কোনো দৃশ্যমান দেখা যায়, ও এতটুকু সফল, কেউ দেখতে পায়। ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, তারপর এনার্জি শক্তি, তোমার শক্তি আছে কিন্তু দেখা যায় না, তো দেখা যায়। এই নাউনগুলো দেখা যায় এবং দৃশ্যমান রূপ আছে, যেমন মানি দেখা যায় না। ফ্রেন্ড বন্ধু, বন্ধুত্ব না, বন্ধুত্ব মানে কি? মানে দেখো, বন্ধু তো দেখা যায়, বন্ধুত্ব তো দেখা যায় না। বুঝছো বলা দিয়ে গ্যাস, আমরা তো ধরি গ্যাস তো বের হয়ে যায়, একটা মানে ঠান্ডা কি বের হয় বা ব্লাস্ট মারে। অজানা কথা। অ্যাবস্ট্রাক্ট নাউন বাক্যের সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার। দেখো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যে নাউনগুলা বললে কি হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। যেমন সাকসেস মিনস অ্যাচিভিং সামথিং, দেখো মিনস বলছে, সাকসেস এটা থার্ড পারসন সিঙ্গুলার হবে, ইট, এটার পরিবর্তে ইট বসাতে পারি না আমরা। সাকসেস মানে কি? সফলতা, এটা তো একটা বস্তু। এখন বুঝলো না, ও এটাই আসতেছে যে না এটার সাথে মিন দিয়ে দেয়, তাহলে ভুল হবা, কারণ জন্মগতভাবে সাকসেস শব্দটা এরকমই। অ্যাবস্ট্রাক্ট নাউন প্রনাউন ইট হয়, যেমন বলছিলাম না প্রনাউন ইট হয়, কারণ এগুলো বস্তু তো বোঝায়, এগুলো তো কোনো মানে দেখো একটা কি এখানে আছে মানে জীবন আছে, এগুলা সব বস্তুবাচক। এখন দেখো একটা জিনিস বলছে কি, সাকসেস মিনস অ্যাচিভিং সামথিং, ইট অ্যাপ্লাইজ টু এ লাকি পারসন। ইট কেন দিল? কারণ এই যে সাকসেসের পরিবর্তে এখানে ইট দেওয়া হয়েছে, যে একজন মানুষের নাম হইতো এখানে তো হি, বুঝছো? তাহলে এই জন্যই কিন্তু প্রনাউন শব্দটা আসতেছে। কেন আমরা প্রনাউন নিয়ে আসলাম? কারণ সবসময় যদি আমরা বললাম, ধরলাম আমি বললাম যে সানি বাজার থেকে আসলো, সানি বাজার থেকে এসে গোসল গেলো, সানি বাজার থেকে এসে ভাত খেলো, তোমার গুসা উঠবে, যে কেউ রাগ উঠবে না যে বারবার নাম উল্লেখ করার কি দরকার? তখন প্রয়োজন পড়লো কি, যে মানুষের নাম যখন একবার উল্লেখ করবা, আর একজন আসার আগ পর্যন্ত তার নামের পরে ছেলে হইলে হি ব্যবহার করবা, প্রনাউন। ওইভাবে কিন্তু আসছে। দেখো বেশিরভাগ অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আনকাউন্টেবল নাউন হওয়ায় এই নাউনগুলোর পূর্বে সাধারণত কোনো ডিটারমিনার বসে না। কি বসে না? ডিটারমিনার বসে না। আনকাউন্টেবল নাউন মানে কি? যেগুলো গণনা করা যায় না। আর কাউন্টেবল নাউন কি? যেগুলো গণনা করা যায়। যেমন আই নিড টু সাকসেস, এটা হইল আমার 2টা সফলতা প্রয়োজন। আই নিড সাকসেস, আমার সফলতা প্রয়োজন। কয়টা এটা তুমি না জানো, কেউ বলতে পারবে আমার 2টা সফলতা লাগবে? 2টা জিনিস বলতে পারে। যেমন দে হ্যাভ লস্ট ফার্স্ট এনার্জি, মানে শক্তি কি গুনতে পারে? তাহলে যেটাকে কি ফার্স্ট সেকেন্ড এগুলো দেওয়া যাবে না। দে হ্যাভ লস্ট এনার্জি, তারা শক্তি হারিয়েছে। তো আশা করি আমরা মোটামুটি ওখানে দেখা যায় না, মোটামুটি আমাদের নাউন সম্পর্কে খুব ভালোভাবে একটা আইডিয়া নিলাম। তার নাউনে কিন্তু আবার কিছু জিনিস আছে, যে কাউন্টেবল আর আনকাউন্টেবল, কিংবা কাউন্টেবল আর হলো নন কাউন্টেবল, মানে যেগুলো গণনা করা যায় আর যেগুলো গণনা করা যায় না। তো নেক্সট দিন আমরা ওইগুলো একটু দেখবো, তাহলে আমাদের নাউন পার্টটা শেষ হয়ে যাবে। এবার আসবো আমরা প্রনাউন। ঠিক আছে, নাউনের পরিবর্তে যাদেরকে বসানো যায় তারা হলো প্রনাউন। এই নাউন আর প্রনাউন মোটামুটি পড়তে পারলে তোমাদের সাবজেক্ট সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে, মানে বাক্যের শুরুতে কী বসতে পারে। আমরা অনেকে তো চিনি না যে সাবজেক্ট কোনটা। তখন আমরা যখন চেঞ্জিং সেন্টেন্স পড়তে যাই, যেমন ডিগ্রি কিংবা বয়েস চেঞ্জ, তখন কিন্তু দেখা যায় সাবজেক্টে নেওয়া লাগে অবজেক্টের জায়গায়, অবজেক্টে আনা লাগে সাবজেক্টের জায়গায়, তখন কিন্তু আমরা পারি না, এই জন্যই পারি না। তো আবার আমরা সামনে থেকে বারবার চিনি না অনেকে, সমস্যা নাই, আমরা বারবার প্রতিদিন ধরো 20-30টা করে দিবা নেই, আস্তে আস্তে শিখে যাবা। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাক। আল্লাহ হাফিজ।